আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আজ আমাদের অতিথি হিসেবে আছেন শিক্ষক ও সমাজ বিশ্লেষক নাহিদ আক্তার। নাহিদ আক্তার, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনি আমাকে শুনতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন। জি, আপনাকে শুভেচ্ছা, আপনার দর্শকদেরকেও শুভেচ্ছা। আমি আপনাকে স্পষ্টভাবে দেখতে পাচ্ছি এবং শুনতেও পাচ্ছি। জনাব নাহিদ আক্তার, আসলে এখন তো মানে টেকনোলজির যুগ, দূর থেকেও দেখাও যায়, শোনাও যায়। কিন্তু আমরা না অনেক সময় কাছে বসেও অনেক কিছু বুঝতে পারি না, কি বলে সেটা শুনতে পাই না। যেমন কদিন আগে জাতীয় সংসদের অধিবেশন হলো, সেই অধিবেশন কক্ষে যারা বসেছিলেন, আমি আর তাদের মধ্যে একজন, মানে ওখানে গ্যালারিতে ছিলাম। আমি কিন্তু ওখানে বসে কিছুই শুনতে পাইনি এইখানে এই কারণে যে আপনি পরের দিন নিশ্চয়ই মিডিয়াতে দেখেছেন যে একটা ভয়ঙ্কর, মানে খারাপ টাইপের সাউন্ড সিস্টেম ওখানে ছিল। আমার জাতীয় সংসদ কভার করার অভিজ্ঞতা অনেক বছরের। ধরেন প্রায় 20-30 বছর আগেও আমি জাতীয় সংসদে গিয়েছি, এখানকার অনুষ্ঠান কভার করেছি। মানে আমরা তখনই ভাবতাম এত চমৎকার, এত এত বড় ভবনটা তৈরি করেছে এমন ভাবে, ওই শব্দের কোনো ইকো হয় না, এত সুন্দর। কিন্তু আমরা তখন খুব মুগ্ধ হয়ে ওখানে শুনতাম, প্রত্যেকটা শব্দ আমরা শুনতে পেতাম। এত বছর পরে টেকনোলজির এই উন্নতির যুগেও কিন্তু আমরা এই গত 12 তারিখ যখন গেলাম সেখানে বৃহস্পতিবার, খুবই মানে অস্বস্তিকর অবস্থায় ছিলাম আমরা এবং দর্শকরা সবাই, এবং যারা নাকি ওখানে সংসদ সদস্য ছিলেন তারা আরো কাছে ছিলেন, কিন্তু তারা আরো কম শুনতে পেয়েছেন। যাই হোক, এটা কথার কথা, এটা তো আমাদের মানে সিস্টেম লস বলবো কিনা, নাকি জটিলতা বলবো, নাকি অথর্ব লোকের উপর নির্ভরতা বলবো, এ নিয়ে আলোচনা চলতেই থাকবে। কাউকে নির্বাচনে ভোট দিব, ভোট দেওয়ার পর টের পাবো না ঠিক লোককে ভোট দেওয়া হয়নি, কারণ আবার আফসোস চলতে থাকবে, এরকম তো হতেই থাকবে। এটাই নিয়ম, জীবনের নিয়ম এরকম। কি দেখলেন আপনি এই যে সংসদ অধিবেশন, প্রথম অধিবেশনটা হয়ে গেল, আজকে প্রথম অধিবেশনের দ্বিতীয়, মানে বসবে, আজকে বসবে। আহ আপনি প্রথম দিনের যে হিসাবটা দেখেছেন, পত্রপত্রিকা পড়েছেন, মিডিয়ায় দেখেছেন, আপনার অভিজ্ঞতাটা কি? আপনি কি এমনটাই চেয়েছিলেন প্রথম দিনের দৃশ্যাবলী? ধন্যবাদ। প্রথম অধিবেশনের কিছু অংশ ভালো লেগেছে, কিছু অংশ দেখে আর কি আমার হজম হয়নি এরকম বলতে পারেন। যে যেমন ধরেন, আম, সংসদে আসলে যখন প্রস্তাবনা হয়, শোক প্রস্তাব হয়, যে মানে যারা কিনা স্বাধীনতা বিরোধী ছিল তাদের নাম উঠে আসে, তখন আসলে ভালো লাগে না, আমার ভালো লাগেনি ব্যক্তিগতভাবে এই ব্যাপারটা। এছাড়া যে রাষ্ট্রপতিকে বহাল রাখা এত কন্ট্রোভার্সির পরেও এই এই বিএনপির এই দৃঢ়তাকে আমার ভালো লেগেছে, কারণ এখানে ওনাদের মানে একটা ফার্ম এবং স্ট্রং একটা যে স্ট্যান্ড, সেই স্ট্যান্ডটা তারা নিতে পেরেছে এত কিছুর পরেও। এই জিনিসটা আমার খুব ভালো লেগেছে, কারণ রাষ্ট্রের বা যারা সরকারে থাকবে তাদের কিন্তু সবসময় খুব শক্ত একটা অবস্থান নিতে হবে। আহ, এই যে যদি এমন হতো যে রাষ্ট্রপতি থাকাটা মানে একেবারেই কেউ সাপোর্ট করছে না এবং সরকার চাপিয়ে দিচ্ছে সবাইকে, সবার উপরে, এবং 100% জনগণ তার বিরুদ্ধে, তখন সেটা ভিন্ন কথা। তো সেই দিকে তো যাচ্ছি না। তো সাউন্ড সিস্টেমের কথা যে বলেছেন, এই যে টেকনিক্যাল ডিফিকাল্টি, এতদিন পরে গণতান্ত্রিক ব্যবস্থায় নতুন সরকার শুরু হয়েছে, সেক্ষেত্রে ওনাদের এগুলি টেস্ট করে ভালো করে রিপেয়ার করে বা নতুন সাউন্ড সিস্টেম আসলে রিপ্লেস করা দরকার ছিল, এটা ফর শিওর। এরপরে যে মানে বিরোধী দলীয় অবস্থান, ওনারা খুব প্রেডিক্টেবল। মানে আপনি চাইলেই ওনাদেরকে প্রেডিক্ট করতে পারবেন যে ওনারা কি করতে পারে। তো ওনাদের যে প্লাকার্ড নিয়ে আসা, মানে তারা প্রিভিয়াসলি পুরো রেডি হয়ে আসছে যে তারা কি করবে। তারা জানে যে রাষ্ট্রপতি ভাষণ দিবেই, রাষ্ট্রপতিকে আম, মানে আমাদের ফেস করতেই হবে, সুতরাং আমরা, তারা সংসদে গেছে ফুটবল খেলা দেখতে বা ক্রিকেট খেলার মাঠ হিসেবে, তারা একটা নাটক আর কি আগে থেকেই সাজিয়ে নিয়ে গেছে। সেক্ষেত্রে এই জিনিসটা আমার কাছে ভীষণ ভীষণ ফানি লেগেছে, হাস্যকর লেগেছে। এরপরে আম, যখন জাতীয় সঙ্গীত বাজলো, জাতীয় সঙ্গীত মানে রাষ্ট্রপতি আসার সাথে সাথে তো সবসময় জাতীয় সঙ্গীত বাজে। এখন আপনি বলেন, রাষ্ট্রপতি যখন এন্ট্রি নেয় তখন যে জাতীয় সঙ্গীত বাজে, এটা না জানে কে?
এটা তো দুইটা দুইটা কাজ হয়, তাই না? একটা হচ্ছে রাষ্ট্রপতির আগমন, আর একটা হচ্ছে জাতীয় সঙ্গীত। এখন আমার জাতীয় সঙ্গীতকে সম্মান দেয়া, এটা তো আমার নাগরিক হিসেবে দায়িত্ব। এবং আমি যদি এটা নাই জানি, আমি সংসদে গিয়েছি, আমরা এত পাক না, মানে তাদের মধ্যে যে এত মানে এই যে এনসিপির লিডাররা আছে, তারা এত কথা বলতে পারে, হাসনাত আব্দুল্লাহ স্লাইড বানিয়ে খেজুরের হিসাব দেখাতে পারে, কিন্তু সে এটা জানে না যে রাষ্ট্রপতি ঢুকলে তখন হচ্ছে আপনার মানে জাতীয় সঙ্গীত বাজবে। যাই হোক, এই জিনিসটা দুটো পয়েন্ট আছে। বিএনপি মানে এমনই সাউন্ড সিস্টেম, বিএনপি শুনতে পায় কিন্তু জামাত এবং তার 11 দলীয় ঐক্যজোট শুনতে পায় না। তার মানে কি, সাউন্ড সিস্টেম কি শুধু এক পক্ষের জন্য বাজানো হয়েছে, তারা শুনতে পাচ্ছে? এটা তো না, হতে না, পারে। এখানে আমি আপনাকে একটা সংশোধন করে দিই, একটি হ্যাঁ, হ্যাঁ, সংশোধন ঠিক না, অ্যাড করে দিই, অ্যাড করি একটু, যে বলেন। সাউন্ড সিস্টেম তো ইম্পর্টেন্ট না। যখন যখন জাতীয় সঙ্গীত বাজা শুরু হয়েছে, ঠিক তখনই কিন্তু স্পিকারের পেছনে বড় বড় দুটো পর্দা, অনেক বড় দুটো পর্দায় হুম। জাতীয় পতাকাও প্রদর্শিত হওয়া শুরু করেছে। রাইট। এখন তাহলে ওখানে জাতীয় পতাকা প্রদর্শিত হচ্ছে কেন? ওখানে তো সেটাই। এর আগে অন্য স্লাইড চলছিল, অন্য স্লাইড বন্ধ করে দুটো জাতীয় পতাকা দুটো পর্দাতে একসঙ্গে তখন প্রদর্শন হলো। তো জাতীয় পতাকা তো দেখা যাচ্ছে, জাতীয় পতাকা প্রদর্শন হলে তো ওটা দেখেও তো দাঁড়ানো যায়। এক্স্যাক্টলি, জাতীয় পতাকা আর ওই সেন্সটাও তো থাকে। সবাই কেন দাঁড়িয়েছে, আমিও দাঁড়াই, তাই না? এখন এখানে তো বোঝাই যাচ্ছে যে আহ, সংসদের মতো একটা জায়গা, আমরা তো সংসদ আজকে প্রথম দেখি নাই, ছোটবেলা থেকে দেখে দেখে বড় হয়েছি। সংসদে যখন আর কি জাতীয় সঙ্গীত বাজানো হয়, সেটার ব্যাকগ্রাউন্ড যে অ্যাক্টিভিটি, সেইটাও তো আমরা জানি। কিন্তু অনেকগুলি কাজ একসাথে হচ্ছে। তার মানে কি, এটা ইচ্ছাকৃত, আমি বলবো সম্পূর্ণ ইচ্ছাকৃত। এবং তারা যেহেতু তাদের দলের লোকজন এবং তাদের মানে বিভিন্ন স্টুডেন্ট সমাজ বলছে যে ইসলামে হচ্ছে আপনার এই নিয়মই নাই যে কোনো ব্যক্তিকে দাঁড়িয়ে ইয়ে মানে সম্মান জানানো, সেখানে জাতীয় সঙ্গীত কি হয়ে গেল? তো এমনিতেও তো ওনারা এই জাতীয় সঙ্গীতের বিরুদ্ধে, আপনি জানেন যে যেহেতু রবীন্দ্রনাথ লিখেছে, সেহেতু এই জাতীয় সঙ্গীত তারা মেনে নেয় না। জামাতের অনেক লোকজন প্রথম থেকেই বলেছে, সুতরাং এই জিনিসটা পুরোটাই ইন্টেনশনাল। পরবর্তীতে বলেছে শুনি নাই। হ্যাঁ, তো সুতরাং বিএনপির লোকজন যেহেতু শুনে দাঁড়াতে পেরেছে, ওনারা শোনে না। বিএনপিরও তো অনেক পিছনের সারিতে অনেক নেতা নেত্রীরা ছিল, ছিল না? অনেক পেছনের সারিতেও তো অনেক আর কি মেম্বার অফ পার্লামেন্টস ছিল। তো তারা দাঁড়ালো কিভাবে আপনি বলেন? তারা একদল একেবারেই দাঁড়ালো না, একদল সবাই দাঁড়িয়ে গেল। এটার কোনো লজিক আছে? এটা তো কোনো যুক্তিবিদ্যায় খাটে না আমার মতে। তো এই এই জিনিসগুলি আমার আসলে ভালো লাগেনি। আম, এই কয়েকটা জিনিস, আর যা যা ভালো লেগেছে তা তো আমি উল্লেখই করলাম। জি। আরো কিছু বিষয় আছে, এর মধ্যে আমরা জেনেছি যে বিএনপি দায়িত্ব নেওয়া, সরকার হিসেবে দায়িত্ব নেওয়ার পর আমরা দেখেছি যে কিছু কিছু তাদের কিছু রাজনৈতিক প্রতিশ্রুতি ছিল জনগণের কাছে, তার মধ্যে তারা বেশ কিছু অলরেডি বাস্তবায়ন শুরু করে দিয়েছে। যেমন ধরেন, একটা ছিল যে তারা ফ্যামিলি কার্ড দেবে, যারা নাকি অর্থনৈতিকভাবে পিছিয়ে আছে এমন একটা ফ্যামিলি কার্ড দেবে, তারা এটা অলরেডি চালু করে দিয়েছে। এটা হয়তো খুবই ছোট আকারে চালু করেছে, আগামীতেও হয়তো তারা এটা বাড়াতে থাকবে। এর মধ্যে খাল খননের একটা কর্মসূচি যাদের আছে, এটাও শুনেছি যে আগামীকাল থেকে তারা নাকি দিনাজপুর থেকে এটা শুরু করবে। আবার 1 এপ্রিল মানে 1 বৈশাখ থেকে তারা ফার্মার্স কার্ড চালু করবে। তো এগুলো তাদের প্রতিশ্রুতির মধ্যে ছিল, এগুলোতে কতটুকু কি হবে এটা নিয়ে হয়তো পরে আলোচনা করা যেতে পারে। কিন্তু তারা যেহেতু প্রতিশ্রুতি দিয়েছিল, সেটা হবে। কিন্তু এর মধ্যে যে জিনিসটা আমরা দেখলাম, আরেকটা জিনিস তারা করেছে ঈদের আগে, রমজানের সময় যারা বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে যারা ইমাম আছেন, মুয়াজ্জিন আছেন, খতিব আছেন, অথবা পুরোহিত আছেন, অথবা চার্চে যারা আছেন, মানে ধর্মীয় নেতা যারা আছেন, তাদের জন্য একটা মাসিক সম্মানের ব্যবস্থা তারা করেছেন। এটাও মানে বেশ আলোচিত হচ্ছে। আরো যে বড় কথা, যে যা সম্প্রতি দেখলাম যে প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন, প্রতিটি জেলার আইন শৃঙ্খলা বাহিনীর মিটিং এ একজন ইমাম, খতিব বা ধর্মীয় প্রতিনিধি, পুরোহিত অথবা যাজক, যাই হোক না কেন, এই প্রতিনিধিকে অন্তর্ভুক্ত করা হবে। এই যে মানে আপনার ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর ব্যাপারে যে ওনার যে পদক্ষেপগুলো, আপনার কাছে কেমন মনে হচ্ছে?
শুরুতে আমি ফ্যামিলি কার্ড বা ওনারা যে সমস্ত প্রমিস করেছিলেন ওগুলি বাস্তবায়নটা নিয়ে একটুখানি বলি। যে আপনি যে শুরুতে বললেন যে ফ্যামিলি কার্ড, এবং এত তাড়াতাড়ি একেবারে আসার সাথে সাথে কয়েক সপ্তাহের মধ্যে এভাবে এত বড় ডেটাবেজ মেনটেন করে ফ্যামিলি কার্ডটাকে দিয়ে দেওয়া, তা যত কম সংখ্যকই হোক, এটা কিন্তু বড় একটা সাকসেস এবং খুব ভালো একটা পদক্ষেপ। আমি এর আর কি মন ভরে আমি এটার প্রশংসা করতে চাই। আমার ভীষণ ভালো লেগেছে। খাল খনন বিষয়টা ভীষণ ভালো লেগেছে, ওয়ান্ডারফুল একটা মানে আমি দেখেছিও কিছু, যেমন ধরেন ময়লা আবর্জনা যে ভরাট হয়ে গেছিল, যার ফলে কিন্তু মশা উৎপাদন হয়, বিভিন্ন বিভিন্ন ধরনের আর কি রোগ ব্যাধি ওখান থেকে সংক্রমিত হয়, ওগুলি কিন্তু তারা পরিষ্কার করেছে। এবং বিএনপির বিভিন্ন আর কি নেতৃস্থানীয় লোকজন যারা পার্লামেন্টে নাই, তারাও এই কাজটি করেছে, আমি দেখেছি বিভিন্ন ভিডিওতে। তারপরে হচ্ছে কিছুদিন আগে শুনলাম যে মাইকে এই এই মনে হয় প্রথম আমি শুনলাম মাইকে বলছে যে আপনার বাড়িঘরের চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন, যাতে মশা তৈরি না হতে পারে, ডেঙ্গু চিকুনগুনিয়া, এগুলি জোরে জোরে বলছে। এটা কিন্তু অসাধারণ একটা পদক্ষেপ, এটা আমি বাংলাদেশে আগে কখনো শুনিনি। এবং এই যে আমি এইটার ইমপ্লিমেন্টেশন দেখেছি আগেও কিন্তু। রাস্তাঘাট প্রতিদিন সকালেই হচ্ছে সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন কর্মীরা পরিষ্কার করতেন, কিন্তু আমি যে এলাকাতে উঠেছি সেখানে আপনার এই প্রথম ওই যে যেদিন তারেক রহমান বললেন, ওর পরের দিন সকালেই দেখেছি একদম পুরা ক্লিন, মানে বিন ডাস্ট, পাশে যে পানি যায় এখন তো আর পুরো আগের মতো নেই, ড্রেনেজ একটু পরিবর্তন হয়েছে, যতটুকু আছে ওইগুলি ক্লিন দেখেছি। তার মানে তারা, এবং প্রতিদিনই আমি ক্লিন দেখেছি, তার মানে তারা কাজটা শুরু করেছেন। এই হলো যেগুলি মারাত্মক আর কি প্রশংসার আর কি দাবি রাখে, এবং আমি প্রশংসা করি এই কাজগুলির। তারপর ধর্মগুরুদের যে সম্মানী দেওয়া, সেটাও ভালো, খুবই ভালো যে তাদেরকে মানে সম্মানী দিচ্ছে, কারণ তারা অনেক সময় ওই যে আপনার মানে কোরআন শরীফ শিখিয়ে বা হচ্ছে এই ধরনের মিলাদ পড়িয়ে তাদের জীবিকা নির্বাহ করতে হয়, তাদের আয় খুব কম গ্রাম পর্যায়ে যদি আপনি চিন্তা করেন। তো সেক্ষেত্রে ভালো তাদেরকে একটা অ্যামাউন্ট দেয়া প্রতি মাসে, ভালো তাদের অর্থনৈতিক কারণ আপনি যদি দেশের উন্নতি করতে চান, দেশের প্রত্যেকটা মানুষ, এভরি সিঙ্গেল ইন্ডিভিজুয়ালকে আপনার উন্নত করতে হবে, এবং তাদের তাদের কে মানে তাদেরকে যে যদি বেনিফিট দেয়, এটা তো বেতন, হ্যাঁ, তাদের বেতন বেড়েছে, তাদের একটা অন্তর্ভুক্তি করেছে সরকারি একটা কাঠামোর মধ্যে, তাদেরকে এনেছে, যে যে জিনিসটা খুব ভালো। এটার মধ্যে আমার মানে আমি প্রশংসা করি এই উদ্যোগটাকেও। কিন্তু একটা জিনিস কিন্তু বাংলাদেশের প্রত্যেকটা সরকার ব্যর্থ হয়েছে, যে কারণে এই রাষ্ট্র ব্যর্থ হচ্ছে। এবং এই কাজটা কেউ করবে কিনা আমি জানি না, আমি খুব স্পষ্টভাবে বলতে চাই এবং আপনার মাধ্যমে অনুরোধও করতে চাই, যে সাংস্কৃতিক সংগঠনগুলি আছে যেগুলি হচ্ছে বাংলাদেশ দেশ রক্ষার চাবিকাঠি। আপনি দেখবেন উদীচী, ছায়ানট, এই ধরনের জায়গায় যে গ্রাম পর্যায়ে যে ছোট ছোট যে সাংস্কৃতিক যে অঙ্গনগুলি আছে, সেখানে সরকার কিন্তু কোনো ব্যবস্থা করেনি। একটা দেশের সাংস্কৃতিক উন্নয়ন না হলে ওই দেশ কখনো উন্নয়ন হয় না, এটা সম্ভব না। হ্যাঁ, আর লাস্ট প্রশ্ন যেখানে আমি আসতে চাচ্ছি, আপনার যদি কিছু বলার থাকে বলতে পারেন, আমি লাস্ট প্রশ্নটা একটু লম্বা হতে পারে। আপনি লাস্ট কোশ্চেনে বলেন, আমরা বুঝতে পেরেছি। প্রশংসা যেহেতু করেছেন, প্রশংসা নিয়ে আবার কিছু বলার নাই। বুঝতে পেরেছি আচ্ছা, লাস্ট প্রশ্ন সম্ভবত আপনি একটু কম প্রশংসা করবেন, অথবা হয়তো একটু সমালোচনা আচ্ছা, করবেন। জি, এটা শোনার জন্য আমরা অপেক্ষা করছি। বলুন, জি। আচ্ছা। তো যেহেতু আমি একজন শিক্ষক মানুষ, আমি খুব একাডেমিকলি এই ব্যাপারটা দেখতে চাই যে এই যে জেলা উপজেলা পর্যায়ে যে আইন শৃঙ্খলা কমিটিতে একজন করে ইমাম থাকবে, বা ধর্মীয় বিভিন্ন মানে ধর্মীয় গুরুরা থাকবে, সেই জিনিসটা আমি ব্যক্তিগতভাবে এটার একটা সংকট দেখতে পাই। যেমন মানে বাংলাদেশে তো আইন প্রয়োগকারী সংস্থা আছে, তাই না? তো যারা কিনা পুলিশ আছে, পুলিশ প্রশাসন আছে, বা আইন প্রয়োগকারী যে সমস্ত সংস্থা রয়েছে, অ্যাজ এ টিচার আমি ফিল করি তাদের পেশাগত দক্ষতা বৃদ্ধি করে জবাবদিহিতা নিশ্চিত করা, তারপরে তাদের যে দুর্নীতি করার যে, আমরা জানি তারা চাঁদা নেয় বা তারা ঠিক মতো দায়িত্ব পালন করে না, সেই যা তাদেরকে শৃঙ্খলার মধ্যে এনে
এবং তাদের এই যে দুর্নীতিগুলি কমিয়ে তাদেরকে যদি ক্ষমতায়িত করা হয়, দেশ তাহলে উন্নত হবে। কিন্তু এই ক্ষেত্রে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আমরা ধর্মীয় গোষ্ঠীকে যারা, তাদেরকে ক্ষমতায়িত করছি। কারণ যে আইনটা প্রণয়ন হবে, যেমন ধরেন এখানে সংকটটা কোথায়, ইসলামিক আইন একরকম আর রাষ্ট্রের আইন আরেক রকম, তাই না? যেমন ধরেন আমি কি পোশাক পরেছি, সেই পোশাক নিয়ে রাষ্ট্র কখনো মোরাল পুলিশিং করবে না। হ্যাঁ, তো এই যে বাংলাদেশের যে সামাজিক বাস্তবতায় আমরা ইতিমধ্যে গত 18 মাস যে অরাজকতা দেখেছি, সেই অরাজকতার একমাত্র কারণ ছিল হচ্ছে আপনার এই যে তৌহিদি জনতার উত্থান। তৌহিদি জনতা আছে, কিন্তু তৌহিদি জনতা থাকবেই, মানে দেশে বিভিন্ন ধর্মীয় গোষ্ঠী থাকবে, কিন্তু তাদের উত্থান হওয়া, উত্থানটা কি, যে এই মানুষগুলি যখন রাষ্ট্র ক্ষমতা চায়, বিপ্লবী সরকার গঠন করতে চায়, এই মানুষগুলি যখন আইন প্রণয়ন করতে চায়, এই মানুষ যখন আপনার বায়োলজি, আপনার শরীরকে নিয়ন্ত্রণ করতে চায়, এই মানুষগুলি আমি কোন পোশাক পরবো না না পরবো, বিশেষ করে নারীর উপরে যেই পরিমাণ সহিংসতা হয়েছে, এটা তো তাদের হাত ধরেই হয়েছে। ইউনূস সরকারের যে নীতি ছিল, সেই ইউনূস সরকারকে কে চালিয়েছে সেটাও তো আমরা জানি। সেই যে এই সরকার যে কি করেছে সেটা তো স্পষ্টভাবে একটা এক্সাম্পল আমাদের সামনে আছে, যে তারা যদি ক্ষমতায় থাকে তাহলে কি হয়, দেশের কি হয়। যে কোনো সময় যে কোনো জায়গায় যে কোনো কিছুকে আগুন লাগিয়ে দেওয়া, যে কোনো জায়গায় যে একটা মূর্তি ভাঙা, যে কোনো জায়গায় আর্ট কালচারের উপরে হামলা করা, প্রথম আলোতে হামলা করা, এই মানে সাংবাদিকদের উপরে হামলা করা, মানে তাদের বিরুদ্ধে তো কথা বলা যাবে না। সুতরাং এই গোষ্ঠী যখন আপনি ক্ষমতায়, আপনি কি করছেন, আপনি তাদেরকে ক্ষমতা দিয়ে দিচ্ছেন একটা মানে আমি একটু সেকুলারিজমের ব্যাপারটা বলতে চাচ্ছি, এখানে আনতে চাচ্ছি। আমার দৃষ্টিতে রাষ্ট্র হবে সেকুলার। রাষ্ট্র একটা কনসেপ্ট, একটা আইডিয়া। রাষ্ট্র কোনো মানুষ না। মানুষের ধর্ম থাকে, তাও আবার মানুষের একটা ধর্ম থাকে না, বিভিন্ন রকমের ধর্মমত থাকে মানুষের। হিন্দু ধর্ম, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, 4315টা অর্গানাইজড রিলিজিয়ন আছে এই পৃথিবীতে। তো এতগুলি ধর্ম, সবাইকে যদি আমরা ক্ষমতা দেই, তাহলে তো আসলে রাষ্ট্র সুন্দরভাবে ফাংশন করবে না। যে যার আইডিওলজির বেসিসে আপনার লটা আপনার ইমপ্লিমেন্ট করবে, কিন্তু ল ইমপ্লিমেন্টেশন হবে রাষ্ট্রের নিয়মে, সর্বজনীন। মানে একটা আইন যেটা কিনা সবার উপরে বর্তাবে। তার মানে কি, যে যেমন ধরেন প্রপার্টি আইন আছে যে আমি 1/3 পাবো, ইসলামিক আইন, কিন্তু এটা তো আমি চাই না। আমিও আমার মা বাবার সন্তান, আমার মা আমাকে জন্ম দিয়েছে, সুতরাং আমি তো এটার বিরোধিতা করি, যে আমি ওই আইন চাই না। আমি চাই রাষ্ট্র একটা আইন নির্ধারণ করবে, নারী হওয়ার কারণে, কন্যা সন্তান হওয়ার কারণে তাকে ডিসক্রিমিনেট করবে না, সে কম পাবে না, সমান সুযোগ পাবে। তো এই রকম আইনগুলি বহাল থাকবে। তো রাষ্ট্র কোনো মানুষ না, রাষ্ট্র কোনো জৈবিক সত্তা না। রাষ্ট্র হচ্ছে একটা কনসেপ্ট, একটা আইডিয়া, একটা ভৌগোলিক লোকেশন, এবং এই লোকেশনের কোনো ধর্ম থাকে না। সে থাকবে হচ্ছে আম, সকল ধর্মকে সেই সম্মান দেখাবে, সকল ধর্মের যে সুবিধাগুলি, যেমন সকল ধর্মগুলোকে সম্মানই দিয়েছে, এইটা একটা সেকুলার রাষ্ট্র করতে পারে। কিন্তু তাদেরকে আপনার আইন, আপনি রাষ্ট্রের আইন শৃঙ্খলা কেমন হবে সেই কমিটিতে নিয়োগ দেওয়ার কোনো প্রয়োজন আছে বলে আমার কাছে মনে হয় না। কারণ তার সেকুলারিজম নষ্ট হয়, প্লুরালিজম নষ্ট হয়। দেখেন এখানে যারা নিধার্মিক আছে, ধরেন এইথিস্ট আছে, অ্যাগনস্টিক আছে, কই তাদের পক্ষ থেকে কাউকে নিয়েছে? কোনো সাংস্কৃতিক কর্মীকে নিয়েছে, যে যারা কিনা সাংস্কৃতিক অঙ্গনের মানুষ, আমি তাদের কেউ নেই? না, এটা ডিসক্রিমিনেটরি একটা ল হতে যাচ্ছে। এটা কোনোভাবে ইকুয়াল রাইটকে, মানে সমাজে ইকুয়াল রাইটকে আপনার ইয়ে করবে না, প্রিভেইল করবে না। যেমন ধরেন একটা হিন্দু হিন্দু মানুষ যদি কোনো
আম, কোনো কারণে আইন তাকে ধরে বা আইন তাকে জবাবদিহিতায় আনে, তাহলে একজন ইমাম তাকে কিভাবে, মানে ওইখানে ইমামের কাজ কি, বা ওইখানে পুরোহিত কিভাবে কিভাবে ওই আইনের সাথে তার যুক্ততা হবে? সে রিলিজিয়াস লকে ইমপ্লিমেন্ট করবে নাকি সে রাষ্ট্রের লকে ইমপ্লিমেন্ট করবে? এগুলি প্রশ্ন না? মানে আমার তো রাষ্ট্রের ল আছে, আইন আছে, তার মানে আমি আমার যে রিলিজিয়াস ল, হিন্দু ল, আমি হিন্দু ল দিয়েও করব, নাকি রাষ্ট্রের ল দিয়ে করব, না ইসলামিক ল দিয়ে করব, না বৌদ্ধ ল দিয়ে করব? এটা তো হলো না। এটা তো অপ্রয়োজনীয়। যেমন ধরেন এই দেশে এই যে তৌহিদি জনতার উত্থান, বা এই দেশে ধর্মকে ব্যক্তিগত প্র্যাকটিসের জায়গায় না রেখে রাষ্ট্র কাঠামোকে বা নাগরিক নিয়ন্ত্রণের জায়গায় যে নিয়ে যাওয়ার পেছনে এই দেশের সকল রাজনৈতিক দলের দায় আছে। শেখ হাসিনা নুহ নবীর নৌকায় উঠাতে চেয়েছিলেন, সে কওমি জননী হয়েছিলেন, এবং সেটা আওয়ামী লীগের কোনো ব্যক্তিকে যদি আপনি বলেন, জীবনেও স্বীকার করবে না যে তাদের দায় আছে। এবং এই যে জামাতকে তারা রাজনীতি করতে না দেওয়াও হচ্ছে গোপনে, তারা গুপ্ত হয়ে সুপ্ত হয়ে তারা আরো ক্ষমতায়িত হয়েছে, সেটা আমরা এখন দেখতে পাচ্ছি। এট দ্য সেম টাইম এই যে আমরা সবাই জানি যে বিএনপির কি দায় আছে, বিএনপির তো আরো বড় দায় আছে। হ্যাঁ, তারা তো সংসদেই তাদের এর আগেও নিয়ে গেছে, এবারও প্রধান বিরোধী দল তারা। তো এই ক্ষেত্রে এই যে এইটার সংখ্যাটা কি হবে, যে সেকিউলার একটা যে সমাজ, একটা সংস্কৃতি বা একটা রাষ্ট্র না হয়ে এখানে যেটা হবে সেটা হবে যে এখানে একটা ধর্মীয় রাষ্ট্র কায়েম হবে, যেটার জন্য তারা সবাই দায়ী থাকবে। এবং এদেরকে খুশি করে, যে তারেক রহমানের এই যে এদেরকে খুশি করার প্রবণতা আমি প্রথম থেকেই দেখেছি, এটা খুব ডিস্ট্রাকটিভ হবে ওনার জন্য। দেখেন, আমি দেশে থাকি না, আমি চলে যাব, আমার কিছু যায় আসবে না হয়তো, কিন্তু আমার খারাপ লাগবে। কারণ কি জানেন, সবচেয়ে বড় ভিকটিম হবে হচ্ছে বিএনপি, আমি বলে দিলাম। আমি আমার একটা পোস্টেও লিখেছি। কারণ আপনি যখন একটা নির্দিষ্ট চেতনাকে, একটা নির্দিষ্ট আইডিওলজিকে নিয়ন্ত্রণের ক্ষমতা দেন, তখন আপনাকেই রিপ্লেস করে ফেলবে। এই এই মানুষগুলি এখন 77টা সিট পেয়েছে না, বেড়েছে না, অনেক বেড়েছে, তাদের সিট আরো বাড়বে, এবং ওনাদেরকেই রিপ্লেস করে ওনাদের জায়গায় তারা বসবে। কারণ রিপ্লেস করার সুযোগ দিয়েছে যখন ইউনিভার্সিটিগুলিকে গুলিতে তাদেরকে নেওয়া হচ্ছে, তাদের যে আম, শিক্ষা ব্যবস্থা, যে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা, সে নিয়ন্ত্রণহীন, সেখানে কোনো জাতীয় সঙ্গীত বাজানো হয় না, সেটা রাষ্ট্রের যে কাঠামোগত কিছু নিয়ন্ত্রণ থাকা প্রয়োজন, নিয়ন্ত্রণহীনভাবে গড়ে উঠেছে। এবং এই জিনিসগুলি যদি এভাবে চলতে থাকে, এভাবে এই সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত, কারণ পাওয়ারে তো তারা থাকবে, পাওয়ারে তো আর আমরা নেই, আমরা ক্ষতিগ্রস্ত হব হচ্ছে প্যাসিভলি, নারী হিসেবে আমরা ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হব। কিন্তু দল অ্যাজ এ বিএনপি, অ্যাজ আওয়ামী লীগ, তারা বেশি আওয়ামী লীগকে রিপ্লেস করে দিয়েছে, বিএনপি এসছে, বিএনপিকেও রিপ্লেস করে দিবে। এটা তাদের জন্য বুমেরাং হিসেবে কাজ করবে, এটা আমার প্রেডিকশন। আমি একেবারে প্রেডিকশন ফোর্সই করতে পারি, এটা যদি এভাবে চলতে থাকে, এটাকে যদি সেকুলারিজমের আন্ডারে না আনে, সে প্রোটেক্ট করবে, সে ভালোবাসবে, সে সম্মান দেখাবে, সে তাদেরকে ভাতা দিক, সম্মানই দিক, কিন্তু তাদেরকে আইন শৃঙ্খলা বাহিনীর বা আইন প্রয়োগ কমিটির সদস্য করতে পারে না। দিস ইজ অ্যাবসলিউটলি রং। জি, অনেক ধন্যবাদ নাহিদ আক্তার। আপনি এই ব্যাপারে আপনার যে মতামতটা আমরা শুনলাম, আমার মনে হয় আমাদের যারা দর্শক আছেন তারাও শুনলেন। প্রিয় দর্শক, আপনারা নিজেরাও বিবেচনা করবেন, আপনাদের নিজস্ব একটা মতামত নিশ্চয়ই আছে এই ব্যাপারে। আপনাদের মতামতের সঙ্গে দ্বিতীয় অথবা তৃতীয় মতামত হিসেবে হলো নাহিদ আক্তারের মতামতটা আপনারা বিবেচনায় নেবেন। যেটা সুবিধা হবে যে আপনারা নিজেরাও নিজেদের মতো করে আরেকবার চিন্তা করতে পারবেন আসলে কি হচ্ছে। আমি নিজে যে খুব একটা আপ্লুত তা কিন্তু নই। আমার কাছেও কিন্তু মনে হয় যে যার যেটা কাজ তাকে সেটাই করতে দেওয়া উচিত, সব কাজে সবাইকে নিয়ে আসা উচিত না। যদি আপনার পরিবার গণতান্ত্রিক হয়, আপনি তো ভাবেন আমার পরিবার গণতান্ত্রিক, আমরা সব কাজ সবাই মিলেমিশে করবো, এটা ভালো। আপনি ছোট সন্তানকে আপনি জিজ্ঞাসা করতে পারেন আজকে কি খাবো কি খাবো না। কিন্তু আপনার অফিসের একটা কাজ, অথবা বাসায় কত রাতে ঘরে ফিরতে হবে, অথবা বাসায় বসে মদ্যপান করা যাবে কি যাবে না,
এই ব্যাপারে যদি আপনি আপনার 3 বছরের শিশুর মতামত নেন, তাহলে কিন্তু আপনি ঝামেলা পড়ে যাবেন। তো বিষয়গুলি এরকমই, কিন্তু ওনারা এক একটা ধর্ম, যেটা যেটা নাহিদাকে বলার চেষ্টা করেন, আমি যেটা বুঝেছি আর কি যতটুকু, যে সরকারের আইন, রাষ্ট্রের আইন আর ধর্মের আইন তো এক নয়। চুরির জন্য রাষ্ট্রের একটা আইন, চুরির জন্য ইসলাম ধর্মের আরেকটা আইন, খ্রিস্টান ধর্মের আরেকটা আইন। সবাই যখন মিলেমিশে বসবেন, কি করবেন? ঠিক আছে, অর্ধেক হাত কাটবো, অর্ধেক শাস্তি দিব, তা তো হয় না। তো এটা নিয়ে আলোচনা চলতে পারে, আমি জানি না কোনটা ঠিক। তবে আমাদের মধ্যে যে সন্দেহটা তৈরি হচ্ছে, এই সন্দেহটা নিয়ে আলোচনা করা উচিত। আপনারা সবাই ভালো থাকবেন। এখন এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।